আজকে আমরা বসেছি কিছুক্ষণ কথা বলবো। আজকে যার সঙ্গে কথা বলবো তিনি কুমার চক্রবর্তী। পেশাগত দায় দায়িত্বের জায়গায় বাদ দিলেও লেখালেখির জায়গায় ধরেই যদি কথা বলি, আজকে যদিও কথা হবে শুধু লেখালেখির জায়গা নিয়ে, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, শিল্প চর্চা, এইসবের জায়গা নিয়ে। তো এসবের জায়গা থেকে কুমার চক্রবর্তীর যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক, বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তিনি অনুবাদ করেছেন। আমরা তার বইগুলো নিয়েই বসেছি আজকে। তারপর তিনি প্রবন্ধ লিখেছেন। বাংলাদেশের যে মননশীল প্রবন্ধ এখন যাদের হাত দিয়ে ফলছে, তিনি তাদের অন্যতম একজন। আর কবিতার জায়গায় তিনি খুবই চলিষ্ণু। তিনি যে সময় যে জীবন যাপন করছেন, যে বিশ্ব পরিস্থিতি এবং দেশকাল প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছেন, তার ভিতর থেকেই তিনি তার কবিতাকে ফলিয়ে তুলছেন। তো আমরা এই সার্বিক সামগ্রিক বিষয় আশয় নিয়ে আলোচনা করব কুমার চক্রবর্তীর সঙ্গে। কেমন আছেন কুমারদা? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, মোটামুটি আছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, সেই বিষয়গুলোর মধ্যে আমি গতানুগতিক জায়গাগুলো একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছি আজকে। তো যে প্রশ্নগুলো, যে কথাগুলো প্রায়শই আমরা দেখি শিল্প সাহিত্যিকদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়, কথা বলার সময় যে বিষয়গুলো আসে, আমরা এর একটু বাইরে যেতে চাই। খুব সিরিয়াস বিষয়ও নয়, আবার খুব কি বলবো যে কম সিরিয়াসও নয়। অর্থাৎ যে কথাগুলো আমরা প্রায়শই স্বাভাবিক কথাবার্তার সময় বলি না, সেই কথাগুলোর মধ্যেই আমরা চলে যেতে চাই। আমি এই কথাগুলোর মধ্যে চলে যাওয়ার জন্য একটা ধাঁধার মতো প্রশ্ন নিয়েই আপনাকে কথার মধ্যে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনি এই যে জীবনযাপন করেন, এই জীবনকে আপনার কখন মনে হয় যে জীবন খুব দীর্ঘ, আর কখনই বা মনে হয় যে না, এটা খুব সংক্ষিপ্ত, আর কখনই বা মনে হয় যে না, খুব অর্থহীন, খুবই অর্থহীন এই জীবন। এই সময়গুলো কখন আপনার উপলব্ধিতে, এই সময়গুলো কখন কিভাবে আসে? আপনি নতুন ধরনের প্রশ্নের অবতারণাই করেছেন। অনেকটাই এর উত্তর কিন্তু অনেকটাই দার্শনিকতা উপরে মানে হবে যারা দিতে চায়। তা আমার কাছে মনে হচ্ছে যে এর উত্তর আসলে অনেকটা সেরকম যে আমার মনে আছে যে আপনার সেন্ট অগাস্টিনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সময় সম্পর্কে। তো তখন তিনি বলছেন যে যদি আমাকে জিজ্ঞেস না করো তাহলে আমি জানি, আর যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি কিছুই বলতে পারবো না। তো জীবন সম্পর্কে আপনার যেই হ্রস্বতা এবং দীর্ঘতার প্রশ্নে আমার কাছে প্রথমত সেটাই মনে হয় যে এর উত্তর আসলে না, যদি আমাকে জিজ্ঞাসা করতেন তাহলে হয়তো আমার ভালো হতো, হয়তো আমার জানাটা ভেতরে থাকতো। তবু আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি যে আসলে আমরা বেঁচে থাকি হচ্ছে মুহূর্তে। যদি আমরা বেঁচে থাকি প্রতিটি মুহূর্তে, তাহলে জীবনকে কিন্তু আপনার মনে হবে না যে এটা ফুরিয়ে যাওয়ার কিছু। অর্থাৎ আমি সেই অর্থে বলছি যে আপনি ক্লান্ত হবেন না জীবনের কাছে। সেই মুহূর্তকে যদি আপনি সাংঘিকৃত করে আপনি আপনার বাঁচাটাকে টিকিয়ে রাখেন, তাহলে প্রতিটি মুহূর্তই মনে হবে যেন চমৎকার। তো যখন কোনো কিছু চমৎকার হয়ে যাবে, তখন তার দীর্ঘত্ব বা হ্রস্বত্বের বিষয়টি আপনাকে আন্দোলিত করবে না। আর অস্তিত্ব ভাবনার জায়গা থেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে জীবনের দীর্ঘতা বা হ্রস্বতা এটা মানুষকে আক্রান্ত করে কিনা, আমি বলবো যে নিশ্চয়ই আমাকেও করে। মাঝে মাঝে ভাবি যে আমরা যখন সময়টা কাটাই, সেই সময়ের বিপরীতে আমরা কি করছি, এবং সেই করাটা যদি আমাদের একেবারেই অক্রিয় ধরনের হয়, তাহলে সেটা একটা মন্থরতা নিয়ে আসে। তো আর যদি সেটা খুব সকর্মক হয়, তাহলে সেই মন্থরতাটা থাকে না। ফলে জীবনের দীর্ঘত্ব হ্রস্বত্বর যে বিষয়টা নিয়ে এসছেন, সেটা পুরোপুরি আমার মনে হয় যেন একটা মানে আপেক্ষিকতার একটা দোলাচলের মধ্যে থাকে। সেই আপেক্ষিকতাকে ধরে আপনার ক্ষণে ক্ষণে সেটা আপনার বদলাবে এই চিন্তা। তো এই যে দোলন, এটা মানুষেরই মানে চিন্তার যে দোলন, সেটা মানুষের কিন্তু ভবিতব্য। মানুষ একটি জায়গায় কিন্তু থাকতে পারে না। সে কোনো কিছুকেই যেহেতু ধ্রুব ভাবে না,
অনিত্য ভাবে না, সুতরাং তার এই নিত্যতাটা তার চিন্তার ক্ষেত্রেও কাজ করবে। কখনো কখনো সেটা দীর্ঘ তার জন্য খুব চিন্তা ক্লিষ্ট একটা বিষয় হয়ে যাবে, কখনো কখনো হর্ষত্ব তার কাছে মনে হবে যেন তার ঠিক কার্যকর হচ্ছে না তার কাছে। তা এভাবে হয়তো আমি আপনাকে বলতে পারি আর কি যে কিন্তু এইখানে আপনি যেভাবে উপস্থাপন করলেন এই বিষয়টার মধ্যে পুরোপুরি একটা নৈর্ব্যক্তিক একটা ব্যাপার আছে। কিন্তু আমরা তো যে আমি যেহেতু জীবনের জায়গায় ছিলাম, যে আমরা বিশেষ করে আপনি একজন কবি ও লেখক হিসেবে আপনি জীবনকে একই সঙ্গে আমার মনে হয় যে দুই ভাবে দেখেন। একটা হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে, আর একটা হচ্ছে নৈর্ব্যক্তিক জায়গা থেকে। তো আপনি যে এতক্ষণ যেটুকু বললেন আমাকে, এটা কিন্তু খুবই নৈর্ব্যক্তিক একটা জায়গা থেকে বলা, একদম ব্যক্তিগত যে জীবন আপনাকে জড়িয়ে পেঁচিয়ে আছে, সেই জায়গা থেকে আমি এই উত্তরটুকু কিন্তু জানতে চাই। সেই জায়গা থেকেও জানতে চাই যে একদমই সাধারণ জীবনযাপনের, প্রতিদিনের জীবনযাপনের জায়গায় কখন সেটা দীর্ঘ, কখন সেটা প্রলম্বিত, কখন সেটা অর্থহীন। আমার কাছে জীবনটা একটি ভ্রমণের মতো মনে হয়। আমরা সেই ভ্রমণে মনে হচ্ছে যে কখনো কখনো কোনো চড়াই পেরিয়ে যাচ্ছি, কখনো কখনো উতরাই পেরোচ্ছি, কখনো কোনো সমভূমিতে এসে পড়ি, কখনো কোনো সমুদ্রের উপকূলে এসে পড়ি। তো এই যে আমাদের যাওয়াটা, এই গমনটা বা এই ভ্রমণটা, সেই ভ্রমণটাই আসলে আমার কাছে মনে হয় জীবন। সেই ক্ষেত্রে জীবনের দীর্ঘতা যদি আপনি বলতে চান, সেটার প্রতি আমার এক জাতীয় পক্ষপাত আছে। সেটা জীবন দুঃখময়, এই আপাত সত্যটাকে আমি বিশ্বাসী হয়ে, আপাত সত্যে বিশ্বাসী হয়ে আমি জীবনকে টেনে নিয়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। কারণ এই জীবন বা এই সত্তা বা এই অস্তিত্ব তো আপনার অস্তিত্ব, এবং এটা এককালীন অস্তিত্ব। আমরা জানি না যে তারপরের অস্তিত্ব বা কি আছে বা না আছে। সুতরাং এই অস্তিত্ব যখন আছে, সে অস্তিত্বের অগ্রগামিতাকে অবশ্যই আমি উপভোগ করব এবং আহ্বান করব। আমি সবাইকে বলবো যে যাবতীয় ক্লান্তি, যাবতীয় নৈরাশ্য সব কিছু থাকা সত্ত্বেও জীবনের মধ্যে থাকা খুব অপরিহার্য। কারণ থাকাটাই হচ্ছে সৃষ্টিশীল ঘটনা। সুতরাং এই সৃষ্টিশীলতার মধ্যে থাকতে হবে। কিন্তু আরো একটি প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে যে আপনার এই যে লেখালেখি, এই লেখালেখিটা যেমন আমি যতদূর আমার মনে পড়ছে, নীরজ সি চৌধুরী বলেছিলেন টাইগার হান্ট, আই রাইট। বাঘ শিকার করে আমি লিখি। অর্থাৎ তিনি বাঘের প্রকৃতি এবং তার প্রকৃতিটাকে ধরেছেন এইভাবে যে বাঘের যেমন স্বভাব শিকার করা, আমিও আমার স্বভাবগত কারণেই লিখি। যদিও তাকে আসলে আমরা সেই স্বভাব কবি যে আসলে দোতারা বাজিয়ে গ্রামের পথে পথে গান গায়, তারও তো স্বভাব আসলে ওই গান গাওয়া। ওই স্বভাবের স্বভাব কবি আর নীরজ সি চৌধুরীর যে স্বভাব, দুজনকে কিন্তু এক করতে পারি না। আবার ওই লেখালেখির জায়গায় আমরা যদি বিভূতিভূষণের দিকে তাকাই, যিনি গ্রাম, প্রকৃতি, অরণ্য সবকিছুর মধ্যে জীবনকে খুঁজে বেরিয়েছেন, তখন আমরা দেখবো যে তিনি বলছেন যে লেখক আসলে ঈশ্বরের কেরানি। তো আমি এই দুইটা দিক রেখে আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি কেন লেখেন? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যে নীরজ সি চৌধুরীর কথাটার সাথে আমি খুব দ্বিমত পোষণ করে বলছি যে বাঘের প্রবৃত্তির সাথে মানুষের যে লেখালেখি বা সৃষ্টিশীলতার প্রবৃত্তিকে মেলানো যায় না। হ্যাঁ, আপনার ইন্দ্রিয় আছে, কিন্তু ইন্দ্রিয়কে অতিক্রম করার এক জাতীয় ক্ষমতা আপনাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে বলা হয় যেন মানুষের মধ্যে একটা অতি প্রাকৃতিক একটি শক্তি বলেন বা সত্তা বিরাজ করে, প্রত্যেকের ভেতরে আছে। সেটা কারো ভিতরে বিশিষ্ট হয়ে ওঠে, কারো ভেতরে হয় না। প্রাণীকে অতিক্রম করে যাওয়ার। হ্যাঁ, একদম। তো সেই বিশিষ্ট হওয়ার বা বিশেষ হওয়ার যে প্রবণতা, সেটা থেকে আপনি মানুষ সৃষ্টিশীল হয়। সেটা শিল্পের দিকে হতে পারে, সাহিত্যে হতে পারে, বিজ্ঞানে হতে পারে, দর্শনে হতে পারে, এমনকি আপনার যাপনের ভেতরেও আপনার বিশিষ্ট হয়ে ওঠার ব্যাপারটি থাকে। তো সুতরাং ঠিক প্রবৃত্তি, যেটা যে বলেছেন যে প্রবৃত্তি দ্বারা চালিত হলে বাঘ শিকার করে, শুধু প্রবৃত্তির মধ্যে আটকে থাকা মানুষের ভাগ্য নয়। প্রবৃত্তি না, আসলে উনি স্বভাব যেটাকে আমরা বলি, হ্যাঁ স্বভাব বলেছেন। হ্যাঁ, কিন্তু এখানে সব বাঘে কিন্তু শিকার করে, কিন্তু সব মানুষই কিন্তু আপনার লেখালেখি করে না বা সৃষ্টিশীলতার মধ্যে ঠিক থাকতে পারে না।
তার অলস যাপনও আছে। সৃষ্টিশীলদেরও কিন্তু অনেক জায়গা আছে যেগুলো সে ব্যর্থ বা অলস যাপন করে থাকে। তা আমার লেখালেখিটা হচ্ছে আমি এটা এটা কিন্তু অজান্তে একটা বিকশিত হওয়ার ব্যাপার। যেমন ফুল নিজেও জানে না যে সে কেন ফুটেছে। হ্যাঁ, এটা এটা ললাট লিখন কিনা আমি বলতে পারবো না। তা আমার লেখালেখি হচ্ছে যে আমি খুব যদি সচেতনভাবে আপনাকে জানান দিতে চাই, তাহলে সেটা এরকম হবে যে এই বিশ্ব বা বিশেষ যে প্রকৃতির মধ্যে আছি, আমি বলেছি যে আমি সেটাতে ভ্রমণ করি। সেই বস্তু বিশ্ব থেকে প্রাণ বিশ্ব বা উদ্ভিদ বিশ্ব, আপনার ছোট বিশ্ব, বড় বিশ্ব, যেভাবে আমরা বলি না কেন, এর মধ্যে এক জাতীয় অন্বেষণের মানে একটা প্রাকৃতিকতা আমার ভেতরে কাজ হয়তো করে, অনেকের ভেতরে সেটা করে। তো সেই প্রাকৃতিকতার টানে আমি লেখালেখি বা যেটা করি আর কি, সম্ভবত সেটা করে থাকি। এবং এইটাতে আমার এক জাতীয় নিয়তিগ্রস্ততার একটা ব্যাপার আছে বলে আমার কাছে মনে হয়, যে কোথাও যেন আমি এইভাবে যেন নিয়তি তাড়িত হয়ে আছি আর কি। অন্য কিছুতেও থাকতে পারি, কিন্তু লেখালেখির মধ্যে এই নিয়তি তাড়নাটা আমার মনে হয় কাজ করে। এগুলোর পুরো উত্তর ঠিক নানা ধরনের হবে, কিন্তু এই মুহূর্তে হয়তো আমি এতটুকুই বলছি যে আপনার ব্যক্তি বিশ্বের সাথে ভাব বিশ্বের এবং আপনার ছোট বিশ্বের সাথে বড় বিশ্বের এর মধ্যে যে আপনার আসা যাওয়া, কারণ আপনিও কিন্তু একটা অনুবিশ্বকে ধারণ করেন। অনুবিশ্ব থেকে আবিশ্বে আপনার যেতে হয়। একটি পাতা যেমন আপনার উপরের দিকে ফুটে তারপরে ঝরে পড়ে যায়, আবারও কিন্তু তার একটা এক জাতীয় আপনার প্রভাবনতার মধ্যে সে থাকে। তো এগুলো আমরা মানব সত্তা যেটা আছে, আমরা যতই বস্তু দ্বারা তাড়িত হই না কেন, বস্তুর মধ্যেও কিন্তু এক জাতীয় ভাব আছে। কারণ আপনি যখন বস্তুকে ভাঙতে ভাঙতে আপনি অগ্রসর হবেন, তখন কোনো কোনো জায়গায় আপনার মধ্যে তার একটা ইনসুলা আপনি দেখতে পাবেন, যেটা ঠিক বোধগম্যতার মধ্যে আনা যায় না। সেগুলোর মধ্যে একটা এক জাতীয় একত্বের একটা বিষয় থাকে। সেই জায়গাটাই হচ্ছে আমার কাছে ভাব। ভাব মানে যে আমি বলবো না যে আপনি অন্য কিছুর দিকে চলে গেলেন, সেটাকে আমি বলি না। এবং আমি আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে এক জাতীয় পার্থিব রহস্যময়তা আমার ভেতরে কাজ করে, যেটা ইংরেজিতে আপনি সেকুলার মিস্টিসিজম আমি বলে থাকি। যে এটার সাথে অতি প্রাকৃতিক কোনো সত্তার থাকা না থাকা বিষয়টা না। আমি একটা ফুল দেখেও মাঝে মাঝে আমি রহস্যময়তা আক্রান্ত হয়ে যাই, একটি ছোট পিঁপড়ে দেখেও রহস্যময়তা আক্রান্ত হই, এবং একটি মানুষ দেখলেও আমার রহস্যময়তা আক্রান্ত হই। এটা তো পার্থিবতা, এটা অপার্থিব কিছু না, এটা পার্থিবতাকে ধারণ করে থাকা বস্তু বা উপাদান। প্রসঙ্গে দাদা আরেকটা বিষয় আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে আপনি আমরা শুরুতেই যেটা বলছি যে আপনার লেখালেখির যে বিস্তার, সেটার মধ্যে আমরা দেখব কবিতা আছে, তারপর প্রবন্ধ আছে, অনুবাদ, এবং সেই প্রবন্ধের ধরনটা একটু আলাদা। সেটা হচ্ছে আমরা যেভাবে ক্যাটাগরাইজ করি মননশীল প্রবন্ধ, তো সেই একটু মনোলীন গদ্যের মধ্য দিয়ে যাওয়া, একই সঙ্গে জগৎকে আবিষ্কার করতে করতে নিজেকে আবিষ্কার করে যাওয়া, তো সেই প্রবন্ধ আছে। আবার অনুবাদ আছে, এবং সেই অনুবাদগুলোও কিন্তু একটু আলাদা জায়গা থেকে পড়া। সেটা হচ্ছে যে কোনো একটা জনপ্রিয় সাহিত্য বা যেটা সামনে আসলো বা কেউ যেটা করতে বললো সেগুলোই করে ফেলা, সেরকম না। একদমই নিজের পছন্দের, নিজের জায়গা থেকে, নিজের ভালো লাগা থেকে, নিজে যে পাঠের মধ্য দিয়ে উদ্বেলিত হয়েছেন সেই জায়গা থেকে পড়া। যেমন চেশব নিউজ, জর্জ স্যাফরিস, তারপর সুন্তারু তানিকাওয়া, এদের অনুবাদ আপনি করেছেন। তো এই যে প্রবন্ধ, অনুবাদ, কবিতা, এর মধ্যে সবচেয়ে আপনার কোন জায়গাটাকে মনে হয় যে আপনার গৃহ? কোন লেখার নিশ্চয়ই মধ্যে কোন লেখার ধরনটাকে আপনার মনে হয় যেটা আমার আরামের জায়গা? নিশ্চয়ই কবিতা মানে আমার আকাঙ্ক্ষিত আর কি। আর যেটা চরম বা পরম আকাঙ্ক্ষিত সেটাই আমার আরাম। এটা নিশ্চয়ই সেই জায়গাটা আপনিও হয়তো ধরতে পেরেছেন যে আমার উত্তরটা এই ধরনের হবে। তারপরে আপনার অনুবাদের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন, অনুবাদ আসলে আমি সেই অর্থে অনুবাদক নই, বা পেশাদার বা অন্যভাবে চিন্তা করলে আমার আসলে ভালো লাগা থেকে, অর্থাৎ যেই কবিদের অনুবাদগুলো করেছে, আপনি নিশ্চয়ই পরিচয় আছে না, আপনি নিজেও একটি প্রকাশনার সাথে যুক্ত আছেন, একেবারে ভালো লাগা। এবং ভালো লাগাটা হচ্ছে যে
এটা যদি আমার সাথে ভালো লাগা মানে এই কবিতাগুলো যেন আমি আমি যদি লিখতে পারতাম সেরকম একটা ব্যাপার, যে আমার কবিতাগুলো হয়তো তারা লিখে ফেলেছে, এই জায়গা থেকে অনুবাদ এবং অনুবাদের সাফল্য বা ব্যর্থতা সেটা ভিন্ন কথা, এটা আমার ভালো লাগার একটা প্রসারিত জায়গা। আর প্রবন্ধের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আমার জন্য চিন্তাশীলতার একটা বিষয় আমার ভেতরে কাজ করে। আমরা সাধারণত দেখি যে আমরা যারা জ্ঞান চর্চা করি আমরা একসময় জ্ঞানের দাস হয়ে যাই, অর্থাৎ যে জ্ঞানটাকে আমি অর্জন করলাম বা পড়লাম সেই জ্ঞানের ভেতরে আমরা চোখবিতে আমরা আটকা পড়ে যাই। ফলে যেটা হয় সেটা এক জাতীয় আপনার অনুকরণ, ওই যে আপনার যেটা অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব আছে যে অনুকরণের একটা বিষয়, একটা প্রতিধ্বনির বিষয় হয়ে যায় আমাদের দেশের জ্ঞান ভিত্তিক যে লেখালেখিগুলো। হ্যাঁ, এবং এইটাকে আপনি বলতে পারেন যে ইংরেজিতে এটা ভার্সিমিলিটিউড এই জাতীয় একটা বিষয়, যেটা হচ্ছে যে বাস্তব সদৃশতা, অর্থাৎ যেটা চলমান আছে, প্রথা বা আমাদের মনে আছে, যেহেতু মনের মধ্যে কিভাবে আছে ওই যে জ্ঞানটা চর্চা করেছি সেটা মনটাকে আচ্ছন্ন করে রেখেছে। সেটা কি এক অর্থে তাৎপর্যান্তর না? না, নিশ্চয়ই তাৎপর্য আছে, কিন্তু যেমন না, আমি বলতে চাচ্ছিলাম যে যে অর্থে তাৎপর্যান্তর সেটা হচ্ছে যে যেমন ধরা যাক অ্যারিস্টটলের লেখা যখন নাকি এটা অন্যদের হাতে আসছে বা সক্রেটিস যখন অন্যদের মাধ্যমে ইন্টারপ্রিটেড হচ্ছে, তখন কি সেটার তাৎপর্যান্তর ঘটে যাচ্ছে না? এবং আপনি যখন আসলে অন্যদের লেখালেখি, অন্য জগৎ, অন্যদের যে চিন্তার জগৎ, সেটার ভেতর দিয়ে যাচ্ছেন এবং সেটাকে যখন আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন এবং আপনার মধ্য থেকে আবার প্রকাশ করছেন, তখন তো আসলে একই সঙ্গে তাৎপর্যান্তরও ঘটছে। আমি সেটাই বলতে চেয়েছি, যদি ওইটা ঘটে, অধিকাংশ ক্ষেত্রে সেটা ঘটে না। আমি সংশয় জ্ঞানের কথা বলছি এজন্য যে আপনার ভিতরে আপনি জ্ঞানটা নিলেন, সেই জ্ঞানটাকে নেওয়ার পরে এটাকে সংশয় জ্ঞান দিয়ে আপনাকে এটার এক জাতীয় মোকাবিলা করতে হবে। সংশয় জ্ঞানের মোকাবিলাটা করলে ওই জ্ঞানটা আপনার ভিতরে এক জাতীয় ছাঁকুনি বা এটার সাথে মোকাবিলা করে একটা স্বরূপ নিয়ে হাজির হবে, সেটা হচ্ছে আপনার নিজস্ব তখন জ্ঞানের স্ফুরণটা হবে। যে জ্ঞানটা আপনি অধ্যয়ন করেছেন সেটা অর্থহীন নয়, কিন্তু সেটা যদি আপনার ভিতরে আপনার নতুন একটা জ্ঞানের সম্ভাবনাকে দেয় তাহলে সেটা না। আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে জ্ঞান চর্চার মধ্যে করতে গিয়ে আমরা জ্ঞানটার মধ্যে জ্ঞানের দাসত্ব করে ফেলি। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমাদেরই ভারতবর্ষের একজন বিখ্যাত দার্শনিক, এক সময় যিনি সন্ন্যাসীও ছিলেন, ইউজি কৃষ্ণমূর্তি। ইউজি কৃষ্ণমূর্তি কিন্তু তার শেষ জীবনে এসে এই জ্ঞানের দাসত্বের ভেতর থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই জগৎ হলো একটা ধারণার জগৎ এবং যত ধারণা আছে সবকিছুর বাইরে আমি চলে যেতে চাই। শেষ জীবনে উনি কথা বলতেন না, কোনো সাক্ষাৎকার দিতেন না, কিচ্ছুই করতে চাইতেন যে আমি আসলে কিচ্ছুই করবো না, মানে মানব জন্মের জ্ঞানতাত্ত্বিক যত ব্যাপার আছে সবগুলোর বাইরে ওনার চলে যাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। তো এই ব্যাপারটি কি ওই রকমের কিছু? এটা ওনাদের এটা অনেকটা হচ্ছে অধ্যাত্ম নির্ভর একটা চিন্তা আর কি, যে মানে স্থবিরবাদ যেটাকে বলা হয়, স্থবিরতার মধ্যে জ্ঞানের সর্বোচ্চ একটি অবস্থা। আপনি জানেন যে যারা যোগ চর্চা করে তাদের ধ্যান এবং সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যে চক্ষুর উন্মিলন ঘটা, অর্থাৎ দিব্যদৃষ্টি যেটাকে বলা হয়, সেখানে পৌঁছার একটা সাধনা থাকে। সেখানে শব্দকে, বাক্যে অনেকটা নিশ্চুপ করে দেওয়া হয়, কিন্তু আমরা যেটা জ্ঞান চর্চা করি সেটা শব্দ ছাড়া, ভাষা ছাড়া তো সম্ভব নয়। আমাদের মাধ্যমটা হচ্ছে ভাষা বা শব্দ। আপনার নীরবতা দিয়ে যে পৃথিবীকে বা বোঝা বা পৃথিবীর প্রতি নতুন দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, সেই জায়গাটায় আমি যাচ্ছি না, সেটা একটা ভিন্নতর তরিকা। আমি যাচ্ছি যে আমরা যে জ্ঞান চর্চাটা করি সেটা ভাষা নির্ভর জ্ঞান। অনেক সময় অনেক দার্শনিকরা এটা বলে গেছেন, আমরা ভাষার কারাগারে বন্দী। হ্যাঁ, ভাষা সত্তার গৃহ, হাইডেগার নানা ধরনের কথাবার্তা আছে, এবং প্রতিটি ধর্মগ্রন্থে কিন্তু আপনার ভাষাকে, শব্দকে গুরুত্ব দেওয়া হয়েছে, বাক্যে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আরেকটা প্রসঙ্গে যাব, সেই প্রসঙ্গটা হচ্ছে যে ব্যক্তি যখন একটা দেশকাল সমাজের মধ্যে আমরা বসবাস করি ব্যক্তি হিসেবে, আবার আমরা যখন লেখালেখি করি, দুইটা যাপন কিন্তু দুই ধরনের।
হুম। একটা একটা থেকে উত্তরণও, আমরা একটু আগেও সেই প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম। এই লেখালেখির জায়গাটা এক ধরনের ব্যক্তি যাপন থেকে উত্তরিত হয়ে অন্য একটা জায়গায় গিয়ে সেটা করা। তো কিন্তু ব্যক্তি জীবনের যে সীমাবদ্ধতা, হুম। সেই সীমাবদ্ধতা কখনো কখনো খুব অলঙ্ঘ হয়, কিছুতেই লঙ্ঘন করা যায় না। যেমন আমরা যদি বোরহেসের কথা বলি, বোরহেসের যে অন্ধত্ব, সেই অন্ধত্ব নিয়েই কিন্তু, ব্যক্তিগত অন্ধত্ব নিয়েই কিন্তু তাকে লেখক সত্তাকে জীবিত রাখা বা সচল রাখা বা লেখক সত্তাকে আরো বেশি বলিষ্ঠ করা, বেগবান করা, সেই কাজগুলো করতে হয়েছে। একইভাবে আমরা ওই নোবেল বিজয়ী কেনজেগুরু ওয়ের কথা বলতে পারি, যিনি তার যে ছেলের অস্তিত্ব, তার ছেলে সম্ভবত অসুস্থ ছিল, সেই অসুস্থ ছেলের অস্তিত্বকে কখনোই অস্বীকার করতে পারেনি। এবং এই যে সীমাবদ্ধতার জায়গাগুলো, এই সীমাবদ্ধতার জায়গাগুলোকে আমরা যখন যাপনের মধ্যে আমাদের থেকে যায় এবং আমরা যখন এটা দিয়ে সীমাবদ্ধ থাকি, এই সীমাবদ্ধতার জায়গা থেকে একজন লেখক, একজন কবি, একজন শিল্পী কিভাবে আসলে যে তার পরবর্তী স্তর, তার যে মানে আমি যেটাকে বলবো যে উত্তরিত স্তর, উত্তীর্ণ স্তর, সেই স্তরে গিয়ে কাজগুলো কিভাবে করেন, কিভাবে কন্টিনিউ করেন, এবং সেই উত্তীর্ণ স্তরের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, তাকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সেই মোকাবেলার জায়গাগুলো তিনি কিভাবে মোকাবেলা করেন, আপনার যাপনের অভিজ্ঞতা, আপনার লেখালেখির অভিজ্ঞতা থেকে সেটা জানতে চাই। কেনজেগুরু ওয়ের কথা বলেছেন, তার ওই একটি উপন্যাস আছে যে পার্সোনাল ম্যাটার, সেখানে তার যে ভেজিটেবল চাইল্ড হয় সেটার অভিজ্ঞতা নিয়ে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমার ওই একই ধরনের একটি অভিজ্ঞতার সম্মুখীন। তো প্রাথমিক অবস্থায় এই ধাক্কাগুলোকে সামলানো খুব কঠিন, কারণ আমরা তখন এমন একটি প্রশ্নের সম্মুখীন হই যে আমার কেন আমি এর শিকার হলাম, বা আমার কেন হলো এরকম। তো পৃথিবীর কাছে এই প্রশ্ন যখন আপনি ছুড়ে দেবেন, তখন এর কিন্তু কোনো উত্তর আপনি পাবেন না, কারণ আপনি একই সাথে প্রকৃতির অংশ, আবার পাশাপাশি কিন্তু তার বাইরেরও একটি অংশ, যেটা আপনার বিকাশমান সত্তা। পৃথিবীর রহস্যের মধ্যে অনেক কিছু আছে যেটা হয়তো আপনার অগোচরে থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থা সামলে আমি আমার এই অবস্থাটাকে একটি ভালোবাসার দিকে আমি নিয়ে গিয়েছি। এবং আমি দেখেছি যে আপনি যখন একে ভালোবাসবেন, যে কোনো ধরনের আপনার প্রতিবন্ধিতা বা যে কোনো কিছুই যদি বলি, বোরেসের ক্ষেত্রে বললেন তার অন্ধত্ব, এবং অন্ধত্বের উপরে তার চমৎকার কবিতা এবং প্রবন্ধ আছে। অর্থাৎ অনতিক্রমীয় যে আমাদের ভিতরে যে সত্তা, সেটাকে যদি আমরা অতিক্রম করতে চাই, তাহলে ভালোবাসা এবং নিজের করে নেওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। এবং আমি দেখেছি যে আমার ছেলের সাথে যে আমার এই যে একসাথে চলাফেরা, সেটা আমার জন্য, আমি তো বলবো যে আমার পুরো লেখালেখি পুরো ব্যাপারটাই ওখান থেকে আমি পেয়েছি। অর্থাৎ আমি রত্নগুলো সংগ্রহ করেছি তার কাছ থেকে। ওইখান থেকে আসলে শক্তির উৎস হয়ে একদমই আমি তার নির্বাকতা, তার স্তব্ধতার থেকেই তো আমার সাহিত্যে এগুলোর উপস্থিতি আপনি ভালো করে দেখতে পাবেন। এবং যে বিষণ্ণতা বা দুঃখবোধ আমার এটা আছে, এটা কিন্তু রোমান্টিক দুঃখবোধ নয়। রোমান্টিকদের মধ্যেও দুঃখবোধ আছে, বিষণ্ণতা আছে, যে কিডসের মধ্যে বা শেলির মধ্যে যারা আছে, কিন্তু আমারটা হচ্ছে আস্তিত্বিক এক জাতীয় দুঃখবোধ। হ্যাঁ, এবং আমি এই একটি উপলব্ধিতে এসেছি যে আমাকে এই নান্দনিক যে হতাশা, মানে এস্থেটিক ডেসপায়ার যেটাকে বলো, এই নান্দনিক হতাশাকে সঙ্গী করে প্রত্যেকটি লেখকের বাস্তব পৃথিবীতে। কারণ আপনি বাস্তব এখনকার অবস্থাটা দেখেন সারা বিশ্বের বা আমাদের দেশের, এখানে কিন্তু আপনার সত্যকে কিন্তু মিথ করা হচ্ছে, এবং রাষ্ট্র এবং প্রতিষ্ঠান এগুলো জন্ম দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আপনি নিজের সত্যকে জলাঞ্জলি মানে আপনি দেওয়ার মতো একটা অবস্থা নিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় গেমস অফ দি ট্রুথ, মানে সত্যের খেলা। অর্থাৎ সত্যকে তারা নির্মাণ করে দিচ্ছে, এমনকি আপনার সত্যকেও কেমন হবে সেটা আপনার ব্যক্তি সত্যকে নির্ধারণ করে দিচ্ছে রাষ্ট্র, সরকার এবং প্রতিষ্ঠান। সত্য এবং ব্যক্তি সত্তার জায়গার, হ্যাঁ, আমরা দেখব যে যে বিদ্যমান বাস্তবতার মধ্যে বসবাস করি, আমরা তো এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশেই হোক বা পৃথিবীর যে কোনো জায়গায়, আমরা কিন্তু একটা সমাজ ও বিশ্ব ব্যবস্থার দ্বারা সবসময় হলো যে পরাধীন, একদম পরাধীন। এবং সেই পরাধীনতাও তো এক ধরনের সীমাবদ্ধতা। এবং দেখেন, পরাধীনতার প্রশ্ন যেহেতু আসলেন,
হেগেলের একটা বই আছে, আপনি ভালো করে জানেন, দি ফেনোমেনোলজি অফ মাইন্ড। সেখানে হেগেল মালিক এবং আপনার তার ভৃত্য বা দাস দাসীদের সম্পর্কে বলছে যে হ্যাঁ, আমি যেহেতু ভৃত্যদেরকে আমি টাকা দিয়ে নিয়েছি, তাদের উপর নিশ্চয়ই আমার কমান্ড আছে, কিন্তু তাদের উপর আমি নির্ভরশীল, কারণ তারা সার্ভিস দেয় যেটা, সেটাকে আমি নেই এবং সেটা ছাড়া আমি বাঁচতে পারি না। তাহলে দেখেন বিপরীতার্থকতা কাকে বলে চিন্তার, যে কিন্তু বাস্তবতা, আমাদের চারপাশের বাস্তবতাটা কিন্তু সেটা নেই। হ্যাঁ, অর্থাৎ রাষ্ট্র বা সরকার আমাদেরকে হয়তো নার্সিং করছে, কিন্তু আমাদের ছাড়া যে তারা অচল, এই উপলব্ধিটা কিন্তু প্রতিষ্ঠান বা মানে না, একই সঙ্গে এই মেজর শক্তি উপলব্ধিটা নাই। হয়তো আছে, হ্যাঁ। কিন্তু এই উপলব্ধির জন্য যে মূল্য দেওয়া দরকার হ্যাঁ, হয়তো সেটা তারা নাই। দিচ্ছে না। অর্থাৎ সত্যের এক জাতীয় পুনর্নির্মাণ ঘটানোর চেষ্টা হচ্ছে।